অর্ধ রাজনীতিকে এই অর্ধ রাজনীতি খুদবান্দি আলোকোজ্জ্বল উদ্ভাসিত ঝিলিমিলি রঙিন রঙ্গমঞ্চে আপনাদের সামনে যে বইখানা তুলে ধরা হবে ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথ রচিত এপার বাংলার সুনামধন্য নাট্য পরিচালক এম এ বাবুল আক্তার পরিচালিত একখানি হাসি কান্নায় জর্জরিত সামাজিক যাত্রাপালা সূর্য সাক্ষী। সূর্য সাক্ষী। ধন্যবাদ সবাইকে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে
করছো মা? অযথাই চিন্তা করছি না। অযথা চিন্তা করছো না। সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যা হয়ে গেল। অন্য মানুষ সেই বেলা 10টায় দুটো ভাতে ভাত খেয়ে কখন বেরিয়েছে? বলে গেল চলে গেল। বিল পাস হয়ে আছে, পাস হয়েই গেছে। আমি টাকাটা নিয়ে চলে আসবো। টাকা এখন পর্যন্ত সে এলো না তো। হয়তো কোনো কাজে আটকে গেছে। হয়তো কোনো কাজে আটকে গেছে মা। আচ্ছা মা, আচ্ছা মা, টাকা মনে ফিরেছে? টাকাগুলো তো ফিরেছে? না, না, তোর টাকাও ফেরেছে। হ্যালো তোর কাকাও হ্যালো ফেরেনি মা। বাইরে বেরোলে বাড়ির কথা, হ্যালো। বাইরে বেরুলে বাড়ির কথা তুই বাড়ির কথা আর তার মনে থাকে না মা। কেন যে বাইরে বাইরে ঘুরে বেড়ায় বুঝি না বাপু। কতদিন বলেছি কতদিন আমি বলেছি ভাগ্যে যা আছে ভাগ্যে যা আছে আমাদের তাই হবে। চিন্তা করে কিছু তুমি চিন্তা করে কি করবে বলো তো দেখি। ভাগ্য তুমি মানো মা? ভাগ্য তুমি মানো মা? মানে বই কি? মানি বই কি মা। ভাগ্য খারাপ না হলে ভাগ্য খারাপ না হলে সকালে তোর বাপের হাতটা কাটা যাবে কেন? অকালে তোর বাপের হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ, সুস্থ মানুষ সুস্থ মানুষ থেকে খেয়ে দিয়ে নাইট ডিউটিতে বেরোলো, বাড়ি থেকে খেয়ে দিয়ে নাইট ডিউটিতে বেরোলে ভোরবেলায় খবরে ভোরবেলায় খবর এলো সে অ্যাক্সিডেন্ট করেছে। দেখো মা, দেখো মা, ভাগ্য ভগবান এসব হচ্ছে ভাগ্য ভগবান এসব হচ্ছে এসব হচ্ছে দুর্বল মনের সান্ত্বনা। দুর্বল মনের সান্ত্বনা। ঘটনা ভগবান ঘটায় না, দুর্ঘটনা ভগবান ঘটায় না। অসতর্ক হলেই দুর্ঘটনা। অসতর্ক হলে সত্যি সত্যি দুর্ঘটনা ঘটে যায় মা। বিংশ শতাব্দী এই বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগে বিজ্ঞানের যুগে ভাগ্য কেউ মানে না। ভাগ্যকে কেউ মানে না মা। এটা হচ্ছে মানুষের অন্ধ কুসংস্কার। এটা হচ্ছে মানুষের অন্ধ সেই কুসংস্কার। শোনা, সোনা কর্মফল কাকে বলে মা? কর্মের ফল কাকে বলে মা? আমরা যে কাজ করছি আমরা যে কাজ করছি সেটাই কর্ম। সেটাই কর্ম। ভালো কাজ করলে ভালো কাজ করলে ফল ভালো হবে, ফল ভালো হবে। খারাপ কাজ করলে খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে। এর মধ্যে তোমরা ভাগ্য বা ভগবানের জন্য এর মাঝে তোমার তোমার ভাগ্য বা ভগবানের কোনো ভাগ্য কিংবা ভগবানের কোনো হাত নেই মা। ভূত আর ভগবান দুটোই ভূত আর ভগবান দুটোই অর্থহীন। দুর্গা 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 এই ভর সন্ধ্যাবেলায় কি অলক্ষণে কথাটা না মেয়েটা বলে গেল। আরে দু কলম লেখাপড়া শিখে ভগবানের অস্তিত্ব কেউ মানে না। কিন্তু আমি তো জানি ঠাকুর, তুমি আছো ঠাকুর। দাদা ফিরেছে বৌদি? না ভাই, এখনো ফেরেনি। ঠাকুরপো কিছু হলো? চাকরির সন্ধান চাকরি আমার ভাগ্যে নেই বৌদি। 3টি বছর ধরে আপ্রাণ চেষ্টা করে চলেছি, কিন্তু কোথাও এতটুকু আশার আলো আমি দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঘৃণা হয় নিজের উপর, সমাজের উপর, রাষ্ট্রের উপর। শিক্ষিত জঞ্জাল। ঠাকুরপো, ছি ঠাকুরপো, ছি। ভেঙে পড়ছো কেন? এভাবে তুমি ভেঙে পড়ছো কেন? আজ হোক কাল হোক আজ হোক কাল হোক একটা কিছু হবে। একটা কিছু হবেই। পারছি না বৌদি, বেকার জীবনের দুর্বিষহ বোঝা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তে পৃথিবীটাকে মনে হচ্ছে একটা ভ্রাম্যমাণ নরক। যারা চাকরি পেয়েছে, তারা এমন করুণার দৃষ্টিতে আমার দিকে তাকায়। অথচ আমি তো জানি। ঠাকুরপো, তুমি নৈরাশ্যে ভুগছো ঠাকুরপো। তুমি নৈরাশ্যে ভুগছো ঠাকুরপো। নৈরাশ, হতাশা, আত্মগ্লানি এমনি আসে না বৌদি। সে পাশ করে একটা চাকরি যদি আমি না পাই, তবে কেন আমি লেখাপড়া করেছিলাম? তার সাথে যদি মূর্খ থাকতাম, দুটো টাকা রোজগার করতে পারতাম। আমি কেন শ্রীশঙ্করের মতো মহাশূন্যে ঝুলছি? না পাচ্ছি চাকরি, না পাচ্ছি ছোট একটা কাজ করতে। ঠাকুরপো, মা মেয়েকে পাপড় দিলে মেয়েকে কাপড় পেলেই কয়টি পয়সা রোজগার করো তা আমার জানতে বাকি নেই বৌদি। আমাদেরকে পেট ভরে খেয়ে রাত্রে তুমি আর সোনা উপোস করে থাকো, তা আমার নজরে এড়ায় না বৌদি। তখন আমার কি ইচ্ছে হয় জানো? বলাই দড়ি দিয়ে শেষ করে ফেলে আমি সপ্ত বেকার জীবন। ও কথা বলতে নেই। ও কথা বলতে নেই ভাই। দুঃখ মানুষের চিরকাল থাকে না। স্বপন তোমাকে দেখা করতে বলেছিল। আচ্ছা ঠাকুরপো, স্বপন তোমাকে দেখা করতে বলেনি? গিয়েছিল তোর কাছে?
গিয়েছিলে তার কাছে? গিয়েছিলে তুমি তার কাছে? আমার মনে হয় আমার মনে হয় সফল চেষ্টা চেষ্টা করলেই তোমার চাকরিটা হয়ে যাবে ভাই। দেখো বৌদি, ভাই বলো বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তখন বলেছিল 2000 টাকা যদি জোগাড় করতে পারি তাহলে একটা চাকরি খালি আছে। দুটো টাকা যার কাছে নেই সে 2000 টাকা পাবে কোথা থেকে? আমার যদি থাকতো আমার যদি গহনা কাটি থাকতো তাহলে আমি তোমাকে জানি বৌদি জানি, তোমার শেষ সম্বল হাতের চুড়ি বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফি দিয়েছিলে। আমার জন্য যা করলে নিজের মাও তা করতো না। তোমাদের এই স্নেহ মমতার ঋণ আমি শোধ করতে পারবো না বৌদি, আমি শোধ করতে পারবো না। ঠাকুরপো, প্রাতঃ সন্ধ্যায় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর তুমি একটা আমার ঠাকুরপোর চাকরি মিলিয়ে দাও ঠাকুর। আমি আমার এই বুকে রক্ত দিয়ে তোমাকে আমি পুজো দেব ঠাকুর, পুজো দেব। ছেলে নেই, একটা মাত্র মেয়ে। আমার ছেলে নাই, একটা মাত্র মেয়ে। বিয়ে দিলে মেয়েটা আমার পরের ঘরে চলে যাবে। শেষ বয়সের ভরসায় ওই আমার ঠাকুরপো। নিরঞ্জন বাড়ি ফিরেছে বড় বউ। এই তো এলো। আচ্ছা বলো তো দেখি, তোমার এত দেরি হলো কেন? বলছি কোনো ব্যবস্থা করতে পেরেছে নিরু? না, চেষ্টা তো করছে। সেই সকালে বেরিয়েছে, বেরিয়েছে, ফিরে এলো। এইমাত্র ঘুরে এলো। চেষ্টা করে যদি চাকরি না পায়, চেষ্টাই করে যাক। আমি মারা যাবার পর ও যদি চাকরি পায়, আমি বেঁচে থাকতে ওর কিচ্ছু হবে না। এমনই ভাগ্য করে এই পৃথিবীতে এসেছিলাম বড় বউ। আমি যদি মুঠো করে সোনাও ধরি তাও ছাই হয়ে যায়। যেদিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। তুমি অযথাই দুঃখ পাচ্ছ। তুমি কিন্তু অযথাই দুঃখ পাচ্ছ। অভাব কিন্তু মানুষের চিরদিন থাকে না। আমার অভাব চিরদিন থাকবে বড় বউ। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি আমার অভাব কোনোদিন দূর হবে না। ভাবনা হয় মেয়েটাকে নিয়ে। শুধু ভাবনা হয় ওই মেয়েটাকে নিয়ে। ওর বিয়েটা যদি আমি দিয়ে দিতে পারতাম। সেদিন ঘটক বলছিল নপাড়া নাকি ভালো একটা ছেলে আছে, চাকুরি ছেলে। সেখানে একবার খোঁজ নিয়ে দেখবে। সেখানে আমি গিয়েছিলাম বড় বউ। তাই তো দেরি হলো আসতে। ব্যাংকের চাপ রাশি, নগদ চাইছে 5000, ঘড়ি আংটি বোতাম, মেয়ের হাতে কানে আবার বলায়। ব্যাংকের মহলের এত চাহিদা। এটা 20 শতাব্দীর 70 দশক। এযুগে মানুষের কোনো দাম নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই। তাই শুধু টাকা থাকলে মুখ্য এ যুগে পণ্ডিত সমাজের শিরোমণি হতে পারে। তাহলে সোনার আমি ঠিক করেছি সোনায় বড়ই থাকবে। তার হাতে সোনাকে আমি সম্প্রদান করবো না। তাতে যদি সমাজ আমাকে মন্দ বলে বলুক, তবু মেয়েকে আমি অপাত্রে তুলে দেবো না। কখনোই না, কখনোই না, কখনোই না। টাকা পেলে কিনা সে সম্বন্ধে কোনো কথাই তো বললে না। আরে টাকা পেয়েছে কিনা সে সম্বন্ধে কিছুই বললে না। আমিও সাহস করে জিজ্ঞেস করলাম না। জিজ্ঞেস করলে হয়তো মনে মনে ভাবতো সারাদিন খেতে খুঁটে বাড়িতে এলাম, আগেই তোমার টাকার খোঁজ হচ্ছে। মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেললে না, ভাগ্যের কাছে আমি হার মানবো না। একটা কিছু আমাকে করতেই হবে। 1002 টাকা যদি পেতাম, স্বপন যে চাকরির কথা বলেছিল হয়ে যেত। কিন্তু এমন কোন আত্মীয় বন্ধু নেই যে আমাকে 2000 টাকা দিয়ে সাহায্য করবে। একই দাদার ব্যাগটা এখানে পড়ে আছে,
দেখি তো 2-4 আনা পাওয়া যায় কিনা। এত টাকা এত টাকা দাদা পেল কোথায়? তাহলে কি হাত কারার দরুন কোম্পানি থেকে টাকাগুলো পেয়েছে? বোধ হয় তাই। এই টাকাটা পেলে আমার চাকরি হয়ে যেত। না, দাদার কাছে চাইলে দেবে না। দাদা কাল রাতে বলেছিল টাকা পেলে সোনার বিয়ে দেবে। আচ্ছা, এই টাকাটা যদি চুরি করি? না না না, দরকার নেই। দাদা দুঃখ পাবে। তাহলে যদি টাকাটা নিয়ে আমার চাকরিটা হয়ে গেলে পরে ফেরত দেই, দাদার পায়ে ধরে বলি, দাদা তোমার দুঃখ ঘোচাতেই আমি না বলে টাকাটা নিয়েছিলাম, নিশ্চয় দাদা ক্ষমা করবি। না, এমন সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করব না। টাকাগুলো আমার চাই চাই। এত রাতে কোথায় যাচ্ছ কাকুমণি? আমি একটা আছি। হ্যাঁ, আসছে মানে? এই খাবে না কাকুমণি? না, খিদে নেই। কি আশ্চর্য, সেই সকালে দুটো ভাত খেয়ে বেরিয়েছো। বাজে বকিস না তো। বাড়িতে বসে করবোটা কি? দেরি হলে আমার খাবার ঢাকা দিয়ে রাখবি, আমি এসে খাবো। ওভাবে ছুটে যেও না কাকামণি। চুপে যাও না কাকুমণি, চুপে যাও না। চোর বলে তোমাকে অনেক তাড়া করবে। বেচারার ভাগ্যটা সত্যি খারাপ। বেচারার ভাগ্যটা সত্যি খারাপ। নইলে এত লোক চাকরি পাচ্ছে, নইলে এত লোক চাকরি পাচ্ছে, আর কাকামণির চাকরি হচ্ছে না। আর কাকুমণির চাকরি হচ্ছে না। অথচ চেষ্টার কোনো ত্রুটি করছে না। অথচ চেষ্টার কোনো ত্রুটি করছে না। ব্যাগ নিয়ে বাড়িতে এলে, ব্যাগ নিয়ে বাড়িতে এলে বলবে তো আমাকে বলবে তো যে ব্যাগে টাকা আছে। আমি কি করে জানবো? আমি কি যদি করে না জানবো? বলে তো আমি কি করে জানবো যে ব্যাগে টাকা আছে? আজকাল তোমার আর কোনো কিছু আজকাল মনে তোমার কিচ্ছু মনে থাকে না। কিসের টাকা মা? কিসের টাকা মা? তোর বাবার প্রভিডেন্ট ফান্ড তোর বাবা প্রভিডেন্ট ফান্ড আর হাত কাটার খেসারত হিসেবে আর হাত কাটার খিসারত হিসেবে কোম্পানির কাছ থেকে কোম্পানির কাছ থেকে মোট 5,000 টাকা মোট পেয়েছি। 5,000 টাকা পেয়েছি। এবার তাহলে আমাদের দুঃখে কিছুটা লাঘব হবে, তাই না? এবার আমাদের দুঃখ কিছুটা লাভজনক হবে, তাই না মা? হবে তো নিশ্চয়। আমি তো নিশ্চয় মা। এক কাজ করলে হয়, এই টাকাটা দিয়ে মা এক কাজ করলে হয় মা, এই টাকাটা দিয়ে এই টাকাটা দিয়ে কাকামণিকে একটা ব্যবসা করে দিলে। কাকুমণিকে একটা ব্যবসা সংস্থা করে দিলে। না রে মা, না রে মা, না। সংসার ওই টাকা আমি সংসারের কাজে লাগাবো না। সংসার যেভাবে চলছে চলুন। ওই টাকা জানিস না, ওই টাকা দিয়ে আমি তোর বিয়ে দেবো। আর তো কোনো সম্বল নেই আমার। এই টাকাটা এই টাকাটা ভালো করে গুনে দেখো তো বড় বউ, ঠিক আছে কিনা? তুমি গুনে আনোনি? কেন তুমি গুনে আনোনি? আরে বাবা, আমি তো গুনে এনেছি। তবে একবার গুনে দেখতে দোষ কি জানো? এক কাপ চা পর্যন্ত ওই টাকা থেকে আমি খাইনি। এত খিদে আমার লেগেছিল, তবু ওই টাকা থেকে একটি টাকা আমি খরচ করিনি। কোথায় টাকা? কোথায় টাকা? কোথায় টাকা? টাকা তো নেই। টাকা তো নেই। নেই মানে? 5,000 টাকা আমি 5,000 টাকা আমি দুটি বান্ডিলে বেঁধে রাখলাম। যাবে কোথায় টাকা? যাবে কোথায়? ভালো করে দেখো। হয়তো ব্যাগের কোনো এক কোনায় গিয়ে লুকিয়ে আছে। দেখো ভালো করে। ব্যাগটা উমুল করে দেখো। কি আশ্চর্য! এইখানে আমি ব্যাগটা রেখে মাত্র ঘরে গেলাম, আর টাকাগুলো আর এরই মধ্যে টাকা কিন্তু হাওয়া হয়ে উড়ে গেল। নাকি টাকার পাখা বুঝেছে? আমি যখন এলাম ঘরে কাকামণি ছিল বাবা। বাবা, আমি যখন এই ঘরে এলাম, এই ঘরটা কিন্তু কাকামণির ছিল বাবা। তাহলে ঠাকুর বই নিয়েছে বোধহয়। তাহলে ঠাকুরমাই নিয়েছে বোধহয়। না, আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে? আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে না। তুমি কেন? আমার নিজের চোখে আমি নিজে চোখে দেখলেও বিশ্বাস করবো না। নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে না। আবার আমি ভিখারি হয়ে গেলাম বলবো। আমি আবার ভিখারি হয়ে গেলাম বলবো। আমার শেষ প্রদীপটা হতভাগীর বিয়েটা আমি আর দিয়ে যেতে পারলাম না। এই হতভাগীর বিয়েটা
হয়েছে দাদা? ছিল পাচ্ছে না মীরা, মীরা, ব্যাগে টাকা ছিল, মীরা মীরা ব্যাগের টাকা ছিল পাচ্ছে না। ব্যাগে টাকা ছিল পাচ্ছে না। টাকা? টাকা? আরে ভাই, আরে ভাই টাকা 5,000 টাকা 5,000 টাকা আমি অফিস থেকে আমি পেয়েছিলাম। আমি অফিস থেকে পেয়েছিলাম। এখানে ব্যাগটা রেখে এইখানে ব্যাগটা রেখে আমি ও ঘরে গেছি, এসে দেখি টাকা এসে দেখি টাকা নেই। কি আশ্চর্য! কি আশ্চর্য! ঘর থেকে টাকা যায় কি করে? তাই এবার এই ভর সন্ধ্যাবেলা ভালো করে খুঁজে দেখো যাবে কোথায় অতগুলো টাকা। কি আশ্চর্য! এই বাড়ির ছেলে টাকা বলি, তুমি যে এই ঘরে ছিলে কাকামণি, তার মানে তার মানে তোরা আমাকে সন্দেহ করছিস? তোরা আমাকে সন্দেহ করছিস? আমি দাদার টাকা চুরি করেছি আমি দাদার টাকা চুরি করেছি? তার বলে তোরা যা খুশি তাই বলবি? আমি বেকার বলে তোরা যা খুশি তাই বলবি? আমি দাদা আমি দাদার টাকা? না ভাই, না ভাই না। থাক, থাক, তোরা কেটে দিয়ে ঘোড়া কেটে দিয়ে মাথায় জল আর পাতায় জল ঢালতে হবে না। আমি যদি টাকা নিয়ে থাকি আমার মাথায় যেন বজ্রঘাত হয়। ওকে আমি নিজের মায়ের মতো ভালোবাসতাম, তার প্রতিদান ভালোভাবেই দিলে। আমার যদি একটা চাকরি থাকতো ওই মেয়ের সাধ্য হতো না আমাকে চোর বলে। যে অপবাদ তোমরা আমাকে দিলে আমি জীবনেও ভুলবো না, আমি জীবনেও ভুলবো না। নিরঞ্জন! ছি ছি রে সোনা, তাই ছেলেটার মনে অযথাই তোরা ছেলেটার মনে দুঃখ দিলি। ও যদি নিয়ে ও যদি নিয়েও থাকে, আমাদের সে কথা বলা উচিত। ওরে সে কথা আমাদের বলা উচিত নয়। ওরে আমি যে ওর বড় ভাই, বড় চিরদিন আঘাত সহ্য করবে, আঘাত কোনোদিন দেবে না, আঘাত কোনোদিন দেবে না। কাকামণি টাকা নিয়েছে, এই টাকাটা কাকামণি নিয়েছে। ও কথা বলতে নেই মা। ও কথা বলতে নেই মা, ও কথা বলতে নেই। প্রমাণ না পেলে প্রমাণ না পেলে কাউকে চোর বলা যায় না। কাউকে কোনো সময় চোর ভাবা যায় না মা। তাছাড়া তোর বাবা শুনতে পেলে এই কথা যদি তোর বাবা শুনতে পায় তাহলে দুঃখ পাবে। তাহলে চরম সে দুঃখ পাবে মা। একটু আগেই তোকে একটু বলেছিলাম আগে আমি তোকে বলিনি মা। ভাগ্যের উপর কারো হাত নেই, ভাগ্যের উপর কারো হাত নেই। তার প্রমাণ নিজের চোখেই তো দেখ। তার প্রমাণ নিজের চোখেই দেখলি সোনা। নিজের চোখেই দেখলি। বাবা যাই, বাবা যাই বলো, টাকাটা কাকামণি নিয়েছে। টাকাটা কাকামণি নিয়েছে। নইলে এভাবে চোরের মতো নইলে এভাবে চোরের মতো পালিয়ে যাবে কেন? তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি। তোমাকে তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম সেই কাকামণি। শ্রদ্ধার ছবিটার উপর সেই চন্দ্র ছবিটার উপর তুমি কলঙ্কের কালি তুমি ঢেলে তুমি কলঙ্কের কালিমা ঢেলেছিলে। এই ঘটনার কথা আমি আমি কোনোদিনও বলবো না কাকামণি, কোনোদিনও বলবো না। না দাদু, কৈফত দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করেছো টাকা, আজ শ্রমিকরা দিচ্ছে শ্রম, কাজী লভ্য অংশের অর্ধেক পাওনা তাদের, এ থেকে তুমি তাদেরকে আমি যদি আমার কারখানা বন্ধ করে দেই, তুমি নিজের চরকায় তেল দাও। তুমি নিজের চরকায় তেল দাও। শ্রমিকদের দাবি নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কি করা উচিত আর অনুচিত সেটা আমি বুঝবো। আমার কথার কাজের মধ্যে তুমি নাক গলিও না। কথা কি জানো দাদু, তোল দেয় যাদের অভ্যেস তারা তো নিজের চক্রে তোল দেয়, ওকে যে চক্রা দেখলে তাতেও তোল দেয়, আর তুমি হচ্ছ সেই ওকে যে চক্রা। আমি যদি আমার কারখানা বন্ধ করে দেই, তোমার ওই তথাকথিত মেহনতি মানুষগুলো যে না খেয়ে মরবে সেটা কি একবার ভেবে দেখেছো? সব ব্যাপারটাই তো ভাবে এই ভবানী। কারখানা তুমি বন্ধ করতে পারো না। পারি না। না, এটা তোমার জমিদারি নয়, আর শ্রমিকরা তোমার খাস শ্রমিকের প্রয়োজন হয় যে তুমি যখন গাইতে পাই করবে আর শ্রমিকরা তোমাকে মার্জনা করবে। আমেন। উচিত কথা বললে এক্ষুনি তোমার গায়ে রাখবে দাদু। তোমার জমিদারি রাখবে, গায়ে জমিদারি ছিল মনোবৃত্তি, যুগের সঙ্গে তুমি তাল মিলে চলতে পারছো না। এই
শ্রমিকদের পক্ষে। মানবিকতা হ্যাঁ হ্যাঁ, মানবিকতা। শ্রমিকদের দুরবস্থার কথা কি একবার উপলব্ধি করে দেখেছ? আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পারে চলে যাই কোনো শীতল শহরে, ঠিকই তখনই ওই শ্রমিকরা টিনের ছেপের নিচে পাথর থেকে লোহা গলাতে ব্যস্ত থাকে। দেহের সমস্ত ঘাম তখন রক্ত হয়ে বেরিয়ে আসে। আগুনের প্রচন্ড তাপে লেলিহান শিকায় জীবন্ত মানুষগুলোকে দেখে মনে হয় জীবন্ত একটা প্রেত, ব্লাস্ট ফান্ডার থেকে মনে হয় জ্বলন্ত একটা চিতা দাউ দাউ করে বেরিয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিকা নিংড়ে দিচ্ছে ওদের প্রাণ শক্তি দাও। মৃত্যুর পথে হবে রমেশ, 8 ঘন্টা 8 ঘন্টা অমানসিক পরিশ্রমের পর শান্ত ক্লান্ত অবসন্ন দেহ নেই এই শ্রমিকরা যখন বস্তির দিকে ছুটে চলে তখন তাদের দেখে কি মনে হয় জানো দাদু? মনে হয় সারি সারি নরকঙ্কালের দল মৃত্যুর পদ্রে ওই নরকের পথে এগিয়ে চলছে। সেই ঝুপড়িতে ঢুকে দুখানা শুকনো রুটি চিবিয়ে ওরা যখন নোংরা বিছানে শোয়, ওখানে জন্ম নেয় কতগুলো অবাঞ্ছিত মানুষ, ওগুলো যন্ত্র জানোয়ারের মতো বড় হতে থাকে। এই কি সভ্য দুনিয়ার মানুষ? বলতে পারো দাদু এরা দেশের কোন কাজে লাগবে? আপনি শুধু দায়ী নন, তাই এই বর্তমান সমাজ যারা প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণরাশ, বঞ্চিত করে চলছে কৃষক শ্রমিক জনতাকে। তাদের ধিক্কার দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না দাদু। অনেক শ্রেণী এই নির্লজ্জ অত্তলি পশুরা মানবিক মূল্যবোধের গলা টিপে হত্যা করছে দাদু। তোমাকে বাহবা দেবার মতো ভাষা আমার জানা নেই, শুধু বলি অপূর্ব, অশ্রুতপূর্ব। দাদু সত্যি তোমার জন্য আমার ভাবনা হয় দাদু ভাই। ডাক্তার না হয়ে তোমার হওয়া উচিত ছিল রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মী, তাহলে সভা সমিতিতে ভাষণ দিয়ে প্রচুর হাততালি কুড়াতে পারতে। আপনি আমাকে বিদ্রুপ করছেন দাদু? বালাই থাক, তুমি আমার একমাত্র দৌহিত্র। উচ্চতার ডিগ্রির জন্য শীঘ্রই তুমি বিদেশে যাচ্ছ, আর তোমাকে বিদ্রুপ করতে পারি আমি। তবে একটা কথা তোমাকে অনুরোধ করছি, তোমাকে বিদেশে যেতে হবে না। এইসব জ্বালাময়ী অগ্নিঝরা ভাষা যদি কোনো নেতা কর্মীর কানে পৌঁছে যায়, তারাই তোমাকে একটা মন্ত্রী অথবা তাদের চামচে চামচে বানিয়ে দেবে। বিদেশে আমি যাবই দাদু, তবে যাবার আগে আমি কৃষক শ্রমিক ওই মেহনতি মানুষের মাঝে আমি চেতনা জাগিয়ে দিয়ে যাবো যে তোমরা গাছেরও খাবে আবার তলাও কুড়াবে, সেটা আর সম্ভব হবে না। ওদেরকে আমি বলিয়ে যাবো যে এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ। উনয় বিনয় করে ধনিক শ্রেণীর মন গলানো যাবে না, তাদের টুটি কামড়িয়ে আদায় করতে হবে মুক্তির শরৎ, মানবিক অধিকার। সারা মেহনতি মানুষের দুর্ভাবনার অন্ত নেই। সারা বইয়ের ভাই এটা বোঝে না, মেহনতি মানুষের ব্যথা আমি বুঝি, আর বুঝি বলেই অবনী সরকারের হাত কাটার কারণ আমি নিজেই দিলাম। আপনার একবার চিংড়ি পোতায় যাওয়ার দরকার ছিল জামাই বাবু। কেন? দাদা দাঁড়াও মা। দাঁড়াও ভাই, আগে সুমনের কথা শুনে নেই, তারপরে তোমার বক্তব্য শুনবো। বলো সুমন, কি অসুবিধা হচ্ছে তোমার? আমি তো শুনেছি চিংড়ি পোতায় তুমি মহা আরাম আয়েসি আছো। আপনার একবার চিংড়ি পোতায় যাওয়া দরকার জামাই বাবু। কেন? আগে রমেন ওখানে চাষিদের খেপিয়ে দিয়ে এসেছে, ওদের নাকি বলে দিয়ে এসেছে লাঙ্গলদার জমিদার। এটা সভ্যতার আদি যুগের কথা। জমিদার শহরে কারখানা চালাচ্ছে, আবার গ্রামের জমিও ভোগ করছে। আইনত এটা অপরাধ। জমি চাষ করবে ওই জমিদার, তোমরাই জমির প্রকৃত মালিক। এটা তো সভ্যতার আদি যুগের কথা। চাষি জমি চাষ করবে, কুমোর হাড়ি গড়াবে, তাঁতি কাপড় বুনবে, আর কর্মকার আপনি নাকি রমেনের কথায় এইভাবে বসমাই দিলে ওরা কিন্তু আপনি জমিদারি রক্ষা করতে আমাদের দেশে এরকম করলে, আমাদের দেশে এরকম করলে আমরা হইলাম গিয়া বাংলা বারো ভুইয়া, এক ভুইয়া আগে আর গরুতে আমরা আপনি যদি সত্য
দেখেন দাদা, প্রত্যেক জমি জমা রক্ষা করতে আপনার জমি থেকে বছরে 3টা করে ফসল ফলাচ্ছে, অথচ তো এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই যে সবল নামারুক ফুস করতে দোষ কি? তোমাদের দেশের কথা অনেক শুনেছি, এবার ওর কথা শুনতে দাও। আপনি শুধু আমাকে হুকুম দিন। আপনি যদি আমাকে হুকুম দিতেন চাষাদের আমি আচ্ছা করে টাইট দিয়ে দেব। আচ্ছা করে আমি টাইট ফসলের অর্ধেক ভাগ যদি আপনি না দেন, অর্ধেক ভাগ যদি না দেয় 3 বছরে 3 বছর আপনার সাথ দিতে হবে না। ঠিক আছে, ধান যদি আদায় করতে পারো সেটা ওখানেই জমা রাখবে, আর সে কারণেই তোমাকে চিংড়ি পোতায় রাখা হয়েছে। তবে একটা কথা মনে রেখো সোমেন, আমার চাষিদের উপর কোনো প্রকার জুলুম অত্যাচার যেন না হয়। আপনার কোনো ভয় নেই জামাই বাবু, আপনার কোনো ভয় নাই। অবস্থা বুঝে আমি ব্যবস্থা করে নেব, ওদের আমি বুঝিয়ে দেব যে জমি ওদের প্রত্যেক সম্পত্তি নয়, জমি ওই হিমাংশু চৌধুরী। দয়া করে তোমাদের চাষ করতে দিও। ওই রক্তপাত। জমি জমা রক্ষা করতে গেলে একটু একটু রক্তপাত হয়ে থাকে জামাই বাবু। কুকুরকে মুকুর মারলে জব্দ করতে হয়। আমি অবশ্য ওই সবের ভিতরে নাই, সাধারণ ভাবে যতটুকু করলে না করলে নয়, আমি সেইটুকুই করব। এবার বলো বলো অভয়, তুমি কি বলতে চাও? তমসা একখানা বিয়া ঠিক করে ফেলাইছি দাদা। এই তমসার একখানা বিয়া ঠিক করে ফালাইছি দাদা। তবে আপনার সাহায্য ছাড়া তো বিয়া দেওয়ার সাধ্য নাই আমার। আপনার সাহায্য ছাড়া বিয়া দেওয়ার আমরা হইলাম গিয়া বাংলার বারো ভুইয়া এক ভুইয়া মাইয়া তো বিয়া দিতে পারি না। হাজার হোক হাজার হোক আমার তো একটা আমার একটা প্ল্যান আছে, কথা আছে। দেখো অভয়, এর আগেও তুমি মেয়ের বিয়ের নাম করে দুবার আমার কাছ থেকে টাকা নিয়েছো, অথচ মেয়ের বিয়ে কিন্তু তুমি দাওনি। কি কমু দাদা? বিপদের কথা কি কমু দাদা? আমরা হইলাম গিয়া এই আমরা হইলাম গিয়া বাংলার বারো ভুইয়া এক ভুইয়া। তার লাগে তার মাইয়ের বিয়ে দিতে পারি না। তার মাইয়া বিয়ে দিতে পারি না। এইবার মনের মতো একটা দাদা এবার একটা মনের মতো ছেলে পাইছি। ছেলে দাদা ছেলে তো নাই। কি করে তোমার ভাবি জামাই? চাকরি করে দাদা। চাকরি করে দাদা, চাকরি করে দাদা। একটা বড় কোম্পানিতে চাকরি, একটা বড় কোম্পানির চাকরি করে, লেবার লেবার অফিসার। মাইনে ভালো, মাইনে ভালো পায়, সংসারও বড় নয়, সংসারও বড় নয়। ভাই তার ভাই আর তার বউ আর একখানা মাইয়া আছে ওদের। ছেলেটার নাম হইল ছেলেটার নাম হইলো নিরঞ্জন। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। তার লগে তো মাইয়া দিতে পারি না। তোমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছো? তোমার মেয়েকে কি লেখাপড়া শিখিয়েছো কিছু? কি দেখ কোন দাদা? আমরা হইলাম গিয়া আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। আমার মাইয়া লেখাপড়া শিখবে না দাদা। ও দাদা, 3-3বার ম্যাট্রিক দিছে দাদা, কিন্তু ওই শালাপাদি মাস্টার গুলো 3বারই আটকাইয়া দিছে। তবে দাদা দাদা আপনার ভাগ্নি মাথা গান গা। আপনার মাথা খারাপ দাদা আপনি শোনেন, জানেন দাদা ব্যাকিং থাকলে কিন্তু থাকলে গীতা আছে উপরে। তোমার মেয়ের সঙ্গে আমার ভালো করে তোমার মেয়ের সঙ্গে তো আমার ভালো করে পরিচয় হয়নি। ডাকো তো দেখি কিরকম গান শিখেছে তোমার মেয়ে। দয়াল দয়াল এই দয়াল আও তাহলে তোমার বদন খারাপ দিই।
ডাকছেন কথা বাবু? হ্যাঁ তমসারে যাইয়া কো তার মামা ডাকতেছে কইবা আমি এইখানে আছি দিচ্ছি ডেকে রমেনকে কি বলেছো কথা বাবু? রমেনকে কি বলবো কথা বাবু? বসে গোটাচার বলছে ঘরে বসে গঞ্জাচার বলছে একবার বিদেশ যেতে পারলে আর দেশে ফিরে আসবো না। কেন দুঃখ দাও ছেলেটাকে? বলতে গেলে ওই তো তোমার সব, ও যা চাই ওকে ও যা চাই তাই তুমি করতে দাও। তোমার বলতে আর কেউ নেই। তোমার বলতে আর তো কেউ নেই। জ্ঞান দিবি না শালা। তুই হলে চাপকে মারতাম, তুই হলে ওকে চাবুক মারতি। বোধহয় মারতাম না, মারতাম না। অনেক কথা অনেক কথা কিচ্ছুই বলিনি। তুমি যদি লাখ টাকা রোজগার করো শ্রমিকদের ন্যায্য পাওনা কেন দাও না করতে পারো? টাকাটা কি তুমি তোমার পকেট থেকে দিচ্ছ? টাকাটা কি তোমার পকেট থেকে দিচ্ছ? আসলে তুমি চাইছো বিদ্রোহ করে নয়, অনয় বিনয় করুক শ্রমিকেরা। দেখছি সব বুঝে গেছে। বাড়ির চাকর সেও মেহনতি মানুষের দলে। কালে কালে দেশটা হলো কি? বিপদের কথা কি বলবো দাদা, বিপদের কথা কি কমু দাদা? রমেনের লগে ওই রমেনের লগে আপনার তর্ক শুনলাম। আমি নইলে তর্ক করতাম না। খাবুরে হারাম দাদা। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়া। এক ভুয়া। কিন্তু তুমি আর আমি কি এক? কইতাছি না দাদা। তবে আমাদের মর্যাদাটাই আলাদা। এই আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। দাদা দুধ দিয়া মুখ ধুইছি, তেল খাইতাম না, ঘি খাইতাম ঘি। হ্যাঁ, তোমার চেহারাটা তো দেখে ঘিয়ে ভাজা বলেই মনে হচ্ছে। কথাবার্তায় খাঁটি ঘিয়ের গন্ধ পাচ্ছে, আর অঙ্গ দিয়ে খাঁটি ঘি গড়িয়ে পড়ছে। আপনি ঠিক ধরছেন আলা। বিপদের কথা কি কমু দাদা? এই দেশে আইসা এক কোটি 1 টাকা ঘিও খাইতে পারলাম না। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়া। ঘি না হইলে আমাকে খাওয়াই হয় না। দেখেছো বাপ্পি? তুমি আমাকে ডেকেছো বাপি? তোর মামাই ডাকছে, মামাই ডাকছে। একখানে কান হুনবার তা, একখানা কান হুনাইয়া এমন গান গাইবি তোর মামার জন্য। তোমার কি কোনো কাপড় চোপড় নেই বাবু? এই ন্যাকেট পোশাক পরে এসেছো। থাকবে না কেন? তবে কথা কি জানেন দাদা? কথা কি জানেন? আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। আলাদা। আমাদের মর্যাদাটাই আলাদা। আজকাল এই পোশাকের দাদা শহরে তো আজকাল এরকম ল্যাঙ্গোর চেন্টিং পোশাকই চলে। সেই গানখানা গাই বাপ্পি। সেই গানখানা গাই বাপি? সেই গানখানাই গা। যে গান শুনে তুই কলেজ ফাংশনে প্রাইজ লইছিলি। ওর গান হই না এই খুদবান্দি গ্রামের পোলা বানা সেই গান গানা গানো না। গাইছি বাপি। পাঙ্কা 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 ঘুরে
আর এই গান গেয়ে তুমি প্রাইজ পেয়েছিলে। ছি 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 ছি। সে কি দাদা? সে কি দাদা? এখনো তো হিক্কা তোলে। আমরা তো ইকা তুলি না। বলেছি। হ্যাঁ মনে যখন হিক্কা তোলে ওই কম বয়সের পোলাপানেরা পাগল হইয়া যায়। সে দৃশ্য না দেখলে এই দৃশ্য না দেখলে আপনি বিশ্বাসই যাইবেন না। একেই বলে গান। একেই বলে গান। তোমার বক্তৃতা বন্ধ করো অভয়। ছি ছি ছি। এই তোমাদের রুচিবোধ। বাংলার গানের ভান্ডারে কি এতই দুর্ভিক্ষ লেগেছে? বাংলার গান, বাংলার গান। হ্যাঁ হ্যাঁ, বাংলার গান। রবীন্দ্রনাথ, নজরুল, বিতেন্দ্রলাল, অতুল প্রসাদ সেন বাংলার গানকে শুধু সমৃদ্ধই করে যায় নাই, মহিমায় বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গেছে। আর সেই বাঙালি হয়ে এই সব কুরুচিপূর্ণ গান গাইতে তোমাদের লজ্জা করে না? কি আশ্চর্য দাদা! ভাবতেও আমার ঘৃণা হয়। ভাবতে আমার ঘৃণা হয়। তোমরা বঙ্গ সন্তান, বাংলার বীর আশুতোষকে যিনি গর্বে ধারণ করেছিল, তোমার এই ভেঙ্গি মেয়ের মতো স্কার্ট পরতো না, বিশ্বকবি রবীন্দ্রনাথের জননী নোংরা হিন্দি গান গাইতো না, মহৎ সন্তানের জননী হইতে হলে অন্তরটাকেও ছোট ভাইরা টার্গেট লাইট মেরো না, টার্গেট লাইট মেরো না, ধরে রাখলে সমস্যা কিন্তু। কেউ ভূত একটা, কেউ ভূত একটা। প্রচুর প্রচুর মতো টাকা আছে ভেবেছে আমি গানের একজন আমি এক বিরাট গানের যোদ্ধা, আর সে কিনা বলে আমার গান ভালো লাগে না। ওটা কি করবো মা? বিপদের কথা কি কমু মা? তোর বিয়ার টাকাটা তোর বিয়ার টাকা তো উনি দেবে। তাই তো ওটাইতে চাই। তাই তো চটাইতে চাই না। নইলে আমিও মুখের উদ্বাস কথা হুনাইয়া দিতাম। এই আমরা হইলাম বিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া। কারো নাম আমরা কোনদিন করি নাই। আনকালচার গেও ভূত একটা। আমি দুই চোখে দেখি। হ্যাঁ, আনকালচার গেও ভূতগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। হ্যাঁ, দেশের অগ্রগতি এরাই পিছিয়ে দিচ্ছে। আর নইলে যে গান শুনে শহরের জ্ঞানী গুণী ব্যক্তিরা আমার তারিফ করলো, আর সে কিনা বলে আমার গান ভালো লাগলো না। বলো দেশের শিয়াল রাজা। বাংলার 12 ভুইয়ার মাইয়া তো বাংলার 12 ভুইয়ার মাইয়া তো উচিত কথা কাউকে ছাইরা কয় না। বিপদের কথা কি কমু মা? আমার মাইয়া যার ঘরে যাইব, আমার মাইয়া যার ঘরে যাইব তারে বুঝাইয়া দিব কত দানের কত চাল, কি জিনিস আনছি হারে হারে টের পারিব। নিরঞ্জন, আমি বুঝতে পারছি না কেন তোর দাদা এই বিয়েতে বাধা দিচ্ছে। মেয়েটা অনেক সুন্দরী, স্মার্ট, তাহলে আপত্তিটা কিসের? তোর যেহেতু পছন্দ, আমার বেশ পছন্দ হয়েছে। বাধাটা বা কোথায় বা কেন আপত্তি করছে আমি বুঝতে পারছি না। কারণ ওরা চাইছিলেন আগে ওদের মেয়ের বিয়ে হোক, তারপর আমার বিয়ে। কিন্তু তুই তো জানিস অনেক চেষ্টা করেছি, কোনো পাত্রই ওদের পছন্দ নয়। যেহেতু আমি একটা ভালো চাকরি করি, সেহেতু ওদের মেয়ের জন্য একটা রাজপুত্র এনে দিতে হবে। চাওয়াটা একটু বেশি হচ্ছে না? মেয়েটা তো দিন দিনে সুখে কাঠ হয়ে যাচ্ছে, চেহারার লাবণ্যটা কিন্তু একেবারে কমে যাচ্ছে। অসুখ যে লেগেই আছে, আজ পেটে ব্যথা, কাল মাথায় যন্ত্রণা, পরশু ধরপর, একটা না একটা লেগেই আছে। আজও এসেছে ডাক্তার বাড়িতে, বাড়িটা মনে হচ্ছে একেবারে ঔষধের দোকান। আমার মনে খুব ইচ্ছে ছিল। শোন নিরঞ্জন, আমার মনে অনেক ইচ্ছা ছিল সোনাইকে আমি বিয়ে করব, কিন্তু না স্বপন, ওই সম্বন্ধে তুই কিছু বলবি না। মাস 6 আগে তোর কথা আমি দাদাকে বলেছিলাম। দাদা যা বললো আমার আর প্রবৃত্তি হলো না কথা বলতে। নইলে আমি তো জানি তুই সোনাকে ভালোবাসিস। কি বলছিল তোর দাদা? শুনলে তুই দুঃখ পাবি স্বপন। পাবো, তবু বল, আমি জানতে চাই, দেখি আমার সম্বন্ধে কে কি ভাবে। আমি দাদাকে বলেছিলাম স্বপনের সঙ্গে সোনার বিয়ে দিতে তোমার আপত্তি আছে? যদি বলো আমি স্বপনকে একবার বলে দেখতে পারি।
দাদা বলল মদ মাতালের সঙ্গে সোনার বিয়ে দেবে না। কি বললো? মদমাতাল? বিশ্লেষণটা তোর দাদা কিন্তু ভালোই দিয়েছে। আমি মদমাতাল? শোন নিরঞ্জন, ভদ্রলোককে বলে দিস, আমি যদি বলি, মুখ খুলে বলি, অনেক মেয়ের বাপ আমার পায়ের নিচে হুমড়ি খেয়ে পড়ে যাবে। সোনাইয়ের চেয়ে ভালো মেয়ে আমার সাথে বিয়েতে রাজি হবে, জানিস? সে কথা আমি জানি স্বপন, তুই মোটা মাইনের চাকরি করিস, বাড়ির অবস্থাও সচ্ছল, কাজী তোর যে পাত্রীর অভাব হবে না সেটা আমি ভালো করেই জানি। আমি তোর ভাইজিকে বিয়ে করতে চেয়েছিলাম, এতে তোর পরিবারের ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু তুই জানিস তোর ভাইজির মধ্যে কি আছে? আমি বলে রাখলাম নিরঞ্জন, এমন এক ঘরে তোর ভাইজির বিয়ে হবে, সারা জীবন কাটতে হবে তোদের। তুই বড় চাকরি করিস তাই ওদের বড়াই হয়েছে, তাই না? নইলে আমি যে কি করব ভেবেই পাচ্ছি না। ছোটবেলা থেকে পিতৃ স্নেহে মানুষ করেছি, তাই একটা কৃতজ্ঞতা আছে, নইলে বিদ্রোহ কর। বিদ্রোহ? হ্যাঁ, বিদ্রোহ। শোন স্বপন, তমাশার মতো মেয়ে পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। কত অ্যাডভান্স দেখেছিস? আমরাও পাত্রী দেখতে বাসায় গেলাম, ওর বাবা বাসায় নেই, সে আমাদের নিজে ডেকে বসালে, আমাদের সাথে নানা রকম প্রশ্ন করলে, দেখেছিস কিরকম সুপ্রতিভার মেয়ে? ভাবতে পারিস? আমি তো বলছি ওরকম মেয়ে লাখে একটাও পাবি না নিরঞ্জন। আমারও ভালো লেগেছে, কিন্তু বৌদি বা দাদা কেন আপত্তি করছে আমার মাথায় ঢুকছে না। কারণ আছে সব নিরঞ্জন, কারণ আছে। কারণ? হ্যাঁ কারণ। শোন, এখন থেকে তোর সংসারের যাবতীয় কর্তৃত্বই বৌদি করে, কিন্তু তোর বউ যখন বাসায় আসবে তখন সমস্ত কর্তৃত্ব তোর বউয়ের হয়ে যাবে। এই জন্য ওরা বলছে মেয়েটা ভালো নয়। বুঝতে পেরেছিস? কারণ ওরা বুঝতে পেরেছে ওই মেয়েকে টুপি পরানো এত সহজ হবে না। নিরু, নিরু, শ্রীরামপুরে একটি মেয়ে দেখে এলাম, গরিবের মেয়ে কিন্তু সুন্দর। তুমি একবার স্বপনকে নিয়ে বিকেলে গিয়ে মেয়েটাকে দেখে আসো, আমার মনে হয় তোমারও ভালো লাগবে মেয়েটাকে। আমি ওখানেই বিয়ে করব। আমার পক্ষে ঘুরে ঘুরে পাত্রী দেখা সম্ভব নয়। আমি কি কুকুর যে মেয়ে ছেলে ঘুরে দেখে বেড়াবো? ওখানেও যদি না হয়? কি আশ্চর্য, ও মেয়ে আমার পছন্দ নয়, তোমার বৌদিরও ভালো লাগেনি। মডার্ন মেয়ে ঠিকই, কিন্তু আমাদের সঙ্গে তো খাপ খাবে না। বৌদির অপছন্দ হওয়ার কারণটা আমি বুঝি। তোমার স্বার্থের ছবি আমার কাছে অস্পষ্ট নয়। আমার স্বার্থের? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বার্থের ছবি। তোমরা চাইছো একটা নির্বোধ মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক, তোমাদের কথা মতো উঠবে বসবে। তোমার সাথে বিয়ে করলে সেটা সম্ভব হবে না, জেনেই তোমরা বাধা দিচ্ছ। নিরঞ্জন, তুই সব কি বলছিস ভাই? আমার স্বার্থের ছবি? তোর বৌদি তোকে স্বার্থের জন্য স্নেহ করে? আমি তাদের কথা দিয়েছি, আর কথার খেলাপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার নিজের একটা রুচিবোধ আছে, ভালো মন্দ বিচার করবার শক্তি আছে। তাছাড়া বিয়েটা যখন আমি করছি তখন আমার পছন্দ অপছন্দ হবে, শেষ কথা। তা তো বটেই, তা তো বটেই। দাদা, আপনারা কেন বুঝতে পারছেন না? নিরঞ্জন এখনো তো ছোট মানুষ নয়। আর কেন বুঝতে পারছেন না? নিরঞ্জন আপনার মতো কারখানার শ্রমিক নয়, ও একজন অফিসার। অফিসার। আপনাদের স্বার্থের ছবিটা, তাছাড়া আপনাদের স্বার্থের ছবিটা ওর চোখে এখন স্পষ্ট হয়ে গেছে। ওকে যতই আপনি নির্বোধ আর ছোট ভাবছেন, ও কিন্তু অত নির্বোধ এবং ছোট নয়। মাসে মাসে ওর মাইনের টাকাগুলো হাতে, আর শোনেন, মাসে মাসে ওর মাইনাটা হাতে নেন, তাই না? এবার সে সুযোগ হবে না। আপনাদের কর্তব্য, আপনাদের সেই কর্তব্য, সেই কর্তৃত্ব এবার ঘুচে যাবে। ঘুচে যাবে দাদা, ঘুচে যাবে। আমার স্বার্থের ছবি দেখেছে নিরঞ্জন।
নিজের স্বার্থের জন্য আমি ওর বিয়েতে বাধা দিচ্ছি। আমার মেয়ের বিয়ের টাকা চুরি করে ও চাকরি পেয়েছে। ছি 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 ছি, এসব আমি কি বলছি? ও তো আমার ছোট ভাই। সোনার মা শুনতে পেলে বলবে এসব জেনেও তুমি চুপ করেছিলে। মনের ব্যথা মনেই থাক, কাউকে কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। কেমন দেখলেন ডাক্তারবাবু? দেখুন, আমার ধারণা আপনার মেয়ের কোনো রোগই নেই, শুধু মানসিক রোগী সে ভুগছে। আমি বিশেষভাবে পরীক্ষা করে দেখলুম কোনো রোগ নেই তার মধ্যে, অথচ সে প্রায় দিনই মাথায় যন্ত্রণায় ভোগে, প্রায় দিনই মাথা যন্ত্রণায় ভোগে, খেতে চায় না। কি যে করবো? কি যে আমি করবো? আমি এই মেয়েটাকে নিয়ে আমি কি করবো বলেন তো? বিবাহযোগ্য মেয়ে, বিবাহযোগ্য মেয়ে এইভাবে যদি রাত দিন শুয়ে থাকে, বিয়ে করবে কেউ? তাহলে কি ওকে কেউ বিয়ে করবে? আপনি এক কাজ করুন, ওকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, আমি ভালোভাবে পরীক্ষা করে একবার দেখবো। ঠিক আছে, ভালো করে দেখুন। পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দিন, আমি ভালো করে পরীক্ষা করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখুন। আসুন 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 স্বর্ণলতা দেবী। আমার যতদূর মনে হচ্ছে আপনি মানসিক রোগে ভুগছেন। আমি ডাক্তার, আমার কাছে সংকোচ না করে আপনি কাইন্ডলি বলুন কি ভাবেন এত আপনি। হ্যাঁ স্বর্ণলতা দেবী, আপনি কিছু গোপন করবেন না। কি ভাবেন এত? কি ভাববো? কি তবে যেন সেটা আমি জানতে পারছি। সেটা যদি আমি জানতে পারতাম তাহলে আপনাকে জিজ্ঞাসা করব কেন? একজন কুমারী মেয়ের মধ্যে যে প্রাণ সজীবতা থাকে তার কোনো কিছুই যে আমি আপনার ভিতরে দেখতে পাচ্ছি না, তাই আপনাকে আমি জিজ্ঞাসা করছি কি ভাবেন এত? কোন ছেলেকে ভালোবাসেন? অর্থাৎ মনে হচ্ছে আপনি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন। বাট হয় আপনাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয়, তাহলে কেন আপনি এত মন মরা হয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন স্বর্ণলতা দেবী। দেখুন, আমি আপনাকে ডাক্তার হিসাবে নয় বন্ধু হিসাবে বলছি। কোথায় আপনার ব্যথা? ডাক্তারের কাছে সবকিছু বললে মনটা একেবারে হালকা হয়ে যাবে। আমি আপনাকে বন্ধু হিসাবে জিজ্ঞাসা করছি। আজকাল তো প্রেম ভালোবাসা এই রহরহ হয়েই চলেছে, তাছাড়া এগুলো তো আর কোনো অপরাধ নয়। বলুন বলুন স্বর্ণলতা দেবী, আপনার আপনি আমায় ভুল বুঝবেন না। আপনি আমায় ভুল বুঝবেন না। আজ পর্যন্ত ভালোবাসা কাকে বলে সেরকম কোনো ঘটনা আমার জীবনে আসেনি। তাহলে কাকামণি ভাবছে তার মাথায় একটা বোঝা। আমি তার মাথার একটা বোঝা। আমার জন্য নাকি সে বিয়ে করতে পারছে না। বাবা পঙ্গু। তাহলে কার উপর আমি ভরসা করতে পারি বলতে পারবেন? তাই মাঝে মাঝে ইচ্ছা হয় বিষকে আমি বাবা মাকে মুক্তি দেই। আমার জন্য বাবা স্বস্তি পাচ্ছে না। আমার জন্য বাবা স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। জানুন স্বর্ণলতা দেবী, আমি চেম্বার আসবার সময় আপনার কাকার সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি বললেন অনেক সম্বন্ধই নাকি আপনার জন্য আনা হয়েছিল, কোনো সম্বন্ধই নাকি আপনাদের পছন্দ হয়নি। তাছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আপনি বিয়েই বসবেন না। আপনি আমাকে বিশ্বাস করুন, ওসব কথা একদম মিথ্যে। ওসব কথা সব একদম মিথ্যে। আমি তো জানি। আমি তো জানি কোন যোগ্যতার জন্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার। আমি কোন যোগ্যতায় ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার। আমি চাই হ্যাঁ হ্যাঁ বলুন বলুন স্বর্ণলতা দেবী বলুন। সৎ চরিত্র উদার একজন মানুষ, একটা মানুষ যার শিক্ষা সংস্কৃতি থাকবে, অর্থ সম্পদ তার নাইবা থাকলো, থাকলো
যে আমাকে গরিবের মেয়ে বলে ঘৃণা সে যে আমাকে গরিবের মেয়ে বলে ঘৃণা করবে না। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি ধন ঐশ্বর্যের কাঙ্গাল নই। আমি ধন ঐশ্বর্যের কাঙ্গাল নই। কাঙ্গাল স্নেহ ভালোবাসা, শুধু কাঙ্গাল স্নেহ ভালোবাসা। সোনার গহনার প্রয়োজন নেই আমার। সোনার গহনার প্রয়োজন নেই আমার। তুমি কাল একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? এই, কাল তুমি আমার চেম্বারে একবার দেখা করতে পারবে? ও আরে, তোমাকে তুমি বলে ফেললাম বলে রাগ করলে না তো? না না, আপনি তুমিই বলবে। আমাকে আপনি তুমিই বলবে। পারবে যেতে? কোথায় দেখা করব? কোথায় দেখা করব? আমার চেম্বারে। সেদিন তোমার মায়ের সঙ্গে আমার চেম্বারে গিয়েছিলে, কিন্তু লক্ষ্মীটি ওই 8টা থেকে 9টার মধ্যে যেও, 10টা থেকে আমি আবার গরিব রোগীদের চিকিৎসা করি। যেও কিন্তু আমি আরেকটু ভালো করে পরীক্ষা করে দেখবো। আসি স্বর্ণলতা দেবী। বিজিত থাক, ওটা বরং তুমি রেখে দাও। সম্ভবত তোমাদের বাড়িতে আবার আমাকে আসতে হবে, একসঙ্গে সবকিছু দিয়ে দেবে। আবার কবে আসবে? কবে আসবো ঠিক বলতে পারছি না, তবে আসবার সম্ভাবনা আছে। তুমি হয়তো জানো না, আমার মাসির সঙ্গে তোমার কাকার বিয়ে ঠিক হয়ে গেছে। অথচ কালকে তুমি তো আমার চেম্বারে আসছো, তাই না? কথা হবে, দেখা হবে, কিন্তু লক্ষ্মী মেয়ে একা যেও। আমি বাঘও নই, ভাল্লুকও নই, একা যেও কিন্তু। আচ্ছা, আমাকে একা যেতে বললো কেন? উনি আমাকে কি বলবে? ধনীর সন্তান, নিজে একটা ডাক্তার, অথচ এতটুকু অহংকার নেই। বললে আমি তোমার বন্ধু। আমার বন্ধুর কি সুন্দর আন্তরিকতা, আমার বন্ধুর কি আন্তরিকতা, কি সুন্দর কথাবার্তা, আপন করে নেওয়ার মতো। যাকে সেসব কথা আমি কি বলে গেল ডাক্তার বাবু? আচ্ছা, কি বলে গেল ডাক্তার বাবু? কাল চেম্বারে দেখা করতে বললেন। মা জানো, ওই ডাক্তার বাবুটা বলল কাল উনি চেম্বারে দেখা করতে যাবো। মা যেতে যখন বলেছে যাবি। ডাক্তার বাবু খুব ভালো মা। ডাক্তার বাবু না খুব ভালো মা, যেমন দেখতে সুন্দর তেমনি কথাবার্তা, অথচ ব্যবহারটা অথচ সাধারণ মানুষের মতো। ডাক্তারের গম্ভীর্য নেই, ডাক্তারের এতটুকু গম্ভীর্য নেই। এরকম একটা ছেলে আমার শোনার জন্য। আরে এইরকম একটা ছেলেই তো আমার সন্ধ্যের জন্য চাইছিলাম। ওরে বাবা, ছিঁড়া কথায় শুনে লাখ টাকা স্বপ্ন। কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নইলে যাকে ছেলের মতো মানুষ করলাম, যাকে আমি ছেলের মতো মানুষ করলাম, সে আমাকে বলতে পারে স্বার্থপর, আমি স্বার্থপর। সব আমার এই পোড়া ভাগ্যের ভাগ্য, সব আমার এই পোড়া অদৃষ্টের দোষ। এসব কথা আপনি কি বলছেন বাবু? বাপ পিতামহের আমল থেকে ওই জমি আমরা চাষ করে আছি, এতদিন বাদে ওই জমি আপনারা কেড়ে নেবেন, আমরা তাহলে খাবো কি? আমাদের তো আর জমি নেই। বাবুর হুকুম, ওই জমির কাছে যাবি না। চৌধুরী লখাই মন্ডলকে দিতে বলেছেন, আমি তাই দিয়েছি। তুই তো 1 নম্বর চোর। দেখুন বাবু, চুপ কর বেটা, আশা চুপ কর। মুখে জবাব দাও আমি পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত গঙ্গা বয়ে দেব। রক্ত গঙ্গায় বয়ে দিন। ওই জমির দখল আমি ছাড়বো না। তাতে যদি আমার জান দিতে হয় জান দেবো, लेकिन মা মাটির দাবি আমি ছাড়বো না। কেন ছাড়বো? বাপ দাদার আমল থেকে জমি চাষ করে আছি, আজ মুখের কথাই কেন ছেড়ে দেবো? জিদ করিস না বেটা, জিদ করিস না।
বর্ষাতে ভিজে হাঁটু জলে হাতা হয়ে ফসল ফলাবো আমরা, আপনারা শহরে বসে পায়ের উপর পা তুলে লাফানি করবেন। এতদিন তাই করেছেন, কিন্তু মেহনত না করে বাবুগিরি করা আর চলবে না। বাবু মশাই চোখ রাঙিয়ে আর আমাদের দাবিয়ে রাখতে পারবেন না। ছোট বাবু জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছেন, তিনি বলে গেছেন আমি তোকে লাস্ট অনেক দিছি, ওই জমির কাছে যাবি না। জমির আমার হুকুম, তুই জমির কাছে যাবি না। বাবু কেন বলি এই জমিটা কি তোমার বাবার? লাথি মেরে মুখ ভেঙে দেবো। লাথি মারবে? এই বড় লাথি। হ্যাঁ, লাথি মারবো। অশালীন কথা বললে জুতে মুখে ছিঁড়ে দেব। আমাকে ভিজা বিড়াল হিমাংশু চৌধুরী পাশে, আমার নাম সৈমন রায়। মুখে মুখে জবাব দিলে মুরে মুখে ফেলে। আমি মুখ পাঠিয়ে দিচ্ছি, মারো আমার বাপের বেটা, মারোই না। এই সুলেমান, তোর বিবেকে নিষেধ কর। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখ নাই তত বড় কথা। কি হবে থাক না রে নসিমন, কি হবে মালিকের সাথে তর্ক করে? মালিক? ও কি মালিক? ও কি মালিক? মালিক হলে কি এমন জানোয়ারের মতো ব্যবহার করছো? আরে ও তো মালিকের পাতাটা কুত্তা। চুপ কর ছোট লোক, চুপ কর ভুষের ভদ্রলোকের বাচ্চা। এতদিন তো তোমার লাঠি জুতো মুখ বুঝে হজম করেছি, এবার লাঠি মারতে আসলে মারবো এক লাঠি। এক বাপের বেটা হলে আরে দেখা না লাঠি মেরে। নসিমন চুপ কর। চুপ করবো? কেন চুপ করবো? আমরা কি এই পানের জলে ভেসে এসেছি, নাকি ওদের ঈশ্বর আমাদেরকে পয়দা করেননি? আরে ওরা খাবে দুধে ভাতে, আর আমাদের এক ফুটো পান্তা পানিও জুটবে না। আরে কেন কেন এমন হইব? ভগবান তার ভাগ্যে যা লিখেছে। ভগবান? খোদা তালা? না, খোদা তালা এরকম বেহরম নন। ওসব হচ্ছে মানুষ রূপের একদল শয়তানের ষড়যন্ত্র। তোমরা আমাদেরকে ভোকা মারতে চাইছো। সারাদিন খাটিয়ে মজুরি দিচ্ছ 1 টাকা, আর আমরা তোমাদের ষড়যন্ত্রের শিকার হব না। তোমাদের হাড়ি কাটে আর আমরা গলা পাঠিয়ে দেব না। জোরদার জমিদারদের মহাজনদের গোলার আমরা ভরিয়ে দেব না। তুই ঠিক বলেছিস নসিমন, তুই ঠিক বলেছিস। হরিদা, আমরা হয়েছি ওদের কাছে হাড়ি কাঠের বলির পাঠা। হরিদা, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। ওদের ঘরে আলোকের বাতি আমাদের আদিয়ার, ওদের ঘরে আলোকের বাতি আমাদের আদিয়ার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার।
হতভাগারা কেন কাঁদবি? এই মাটি তোদের জমিদার মহাজনদের নয়, কাকুতি মিনতি নয়, আর পায়ে ধরে কান্না নয়। এবার জ্বালাতে হবে বিদ্রোহের আগুন, ধরতে হবে হাতিয়ার, বুঝে দিতে হবে নিজের অধিকার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। ওদের ঘরে আলোকের বাতি আমাদের আদিয়ার, ওদের ঘরে আলোকের বাতি আমাদের আদিয়ার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। তুমি ঠিক বলেছো হরিদা, তুমি ঠিক বলেছো। এবার আমরা জ্বালাবো বিদ্রোহের আগুন। বিদ্রোহ করবি? হ্যাঁ, বিদ্রোহ করবো। এর পরিণাম কি হতে পারে তা কি ভেবে দেখেছিস? লাখপতি হিমাংশু চৌধুরীর হাতে আছে থানা, পুলিশ, আইন, আদালত সব আমার পক্ষে। ওদের উপর আপনি অযথাই রাগ করছেন। ওদের উত্তর ওদের রাগ করছেন হুজুর। ব্যাটারা নির্বোধ গাধা। এই বেটারা নির্বোধ গাধা। তা নাহলে বিদ্রোহের কথা বলে। এই তা না হলে বিদ্রোহের কথা বলে। তারা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া, বুঝিয়ে দিচ্ছি। বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকে কিনেছিল, জমিগুলো আমাদের কাছ থেকে কিনেছিল। অভাবের দায়ে আমরা বেঁচেছি, ও অভাবের দায়ে আমরা আমরা বেঁচেছি। তারপর দয়া করে তারপরে দয়া করে আমাদের চাষ করতে দিয়েছিলেন। আমাদের চাষ করতে দিয়ে এখন সেই দয়ার হাত গুটিয়ে নেয়, এখন যদি সেই দয়ার হাত গুটিয়ে নেয়, তাই তোরা মাথা গরম করবি। তাই মিলে তোরা মাথা গরম। রাইট, তুমি ঠিকই বলছো মুরারি। আমরা চিরদিন তোমাদের দেখে আমরা এসেছি, চিরদিন তোমাদের তোমাদের দেখে এসেছি, বিপদে আপদে সাহায্য করেছি। তোমাদের বিপদে আপদে সাহায্য করেছি, খেতে দিয়েছি, আবার শাসনও করেছি। কুকুরকে বাবুরা যেরকম কুকুরকে বাবুরা যেরকম রুটি ছিঁড়ে দেয়, এরকম দয়া চিরদিন আপনারা করে সেই রকম দয়া চিরদিন আপনারা করে এসেছে। আপনারা গালে চড় মেরেছেন, আপনারা গালে চড় মেরেছেন। আমরা দাঁত বার করে আমরা দাঁত বের করে আর একটা গাল বাড়িয়ে দিয়ে আর একটা গাল বাড়িয়ে দিই। মেরেছেন, জুতো মেরেছেন, জুতা মেরেছেন, আমরা দাঁত বার করে হেসেছি। আমরা দাঁত বের করে হাল পিলে জন্মেছে, এরা তো হাল ফেলে জন্মেছে। এসব খবর ওরা জানে না। এই সব খবর তো জানে না, তাই কথায় কথায় তাই কথায় কথায় এরা মাথম করে এরা মাথা গরম করে। কথা বাবুদের কথা জানতে চাই না, দোষীবন জানতে চাই না, জানতে চাই না। জানতে চাই না, তুই ওদের পা চাটা, তুই ওদের পা চাটা, তুই ওদের খোসামত কর, তুই ওদের খোসামত কর, তো আমরা হাতিয়ার ধরবো। কিন্তু আমরা হাতিয়ার ধরবো। এই চিংড়ি পোতার মাটিতে বেঈমানদের উচ্ছেদ করবো। বেঈমানদেরকে আমরা উচ্ছেদ করে দেব। তাতে যদি দুর্চাষ লাশ পড়ে যায়, আমরা পিছিয়ে যাব, আমরা পিছিয়ে যাব না। আমরা কিন্তু আগুন নিয়ে খেলা করছি। তোরা কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। কাপুরুষরা নাকি বারবার পুরুষরা নাকি বারবার মরে, আর মানুষ মরে একবার। বোকা মরবার চেয়ে ভোকা মরবার চেয়ে আগুনে পুড়ে আমরা আগুনে পড়া মরাটাই ভালো। তখন তবু এই মা মাটির দখল আমরা কিছুতেই ছাড়বো না। কথাটা জানে দিও তোমার হিমাংশু চৌধুরী। সুলেমান তোর দিদি বিবি ঠিকই বলেছে। বিবে ঠিকই বলেছে হুজুর। কাপুরুষরা বারবার মরে। পুরুষরা বারবার মরে, লেকিন বীরের মৌত হয় একবার। উপোস করে মরবার উপোস করে মরবার চেয়ে তোমাদের পুলিশের গুলি খেয়ে না হয় মরবো, তবু ন্যায্য অধিকার আমি ছাড়বো না। সাক্ষী রইলে মুরারি। এই তুমি সাক্ষী রইলে মুরারি, আমি এর শোধ তুলবই। আমি এর শোধ তুলবই। আপনি এক কাজ করুন হুজুর, আগুনে কাজ করেন হুজুর, কি আগুনে জল ঢেলে দিন। আগুনে জল ঢেলে দিন। কিভাবে? কিভাবে? ওই ছোট লোকগুলোকে খুশামত কর। ওই ছোট লোকগুলোকে খোসামত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার আমি হচ্ছি ভদ্র সন্তান। মেয়েটার যৌবন কি হুজুর? এটার জন্য মুরারি,
মুরারি মুরারি দেখতে শুনতে মন্দ নয় মেয়েটা, দেখতে শুনতে মন্দ নয় মেয়েটা। শাড়ি টাড়ি দিয়ে আর শাড়ি টাড়ি দিয়ে ওর মনটা ভিজিয়ে নিন। ওর মনটাকে ভিজে নেন হুজুর। একটা আছে, আর একটা আছে, আর একটা সঙ্গী হলে আর একটা সঙ্গী হলে সময়টা ভালোই কাটবে। সময়টা ভালোই লাগবে। আর দরকার বুঝলে আর দরকার বুঝলে জমিটা নয় ছেড়ে দিবে। জমিটা না হলে ছেড়ে দিবেন। তুমি একটু লাইন করে দিতে পারো মুরারি? তুমি একটু লাইন করে দিতে আমি? পারো মুরারি? আমি না হুজুর, না হুজুর। সারা সোলেমান বড্ড ব্যাখাপ্পা। শালা সোলেমান বড় ব্যাখ্যা। সব কাজে দালাল লাগানো ঠিক নয়। আর এই সব কাজে দালাল লাগান ঠিক হবে না। আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন। আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন। আমি বলছি আমি বলছি এটা বোঝে যাবে। এটা বোঝা যাবে। মন্দ দেয়নি। প্রস্তাবটা মুরারি মন্দ দেয়নি। কাচারি বাড়িতে একা একা কাছারি বাড়িতে একা একা, চলে যাও তুমি। কাচারি বাড়িতে একা একা সত্যি খারাপ লাগে। কাছারি বাড়িতে একা একা সত্যি খারাপ লাগে। বুঝবে কি নসিব? কিন্তু ভসবে কি নসিব? বোঝে যাবে। বোঝে যাবে প্রায়। পেটে ভাত নেই, পেটে ভাত নেই, পরনে নাই একটা ভালো কাপড়। সুলেমান তো একটা জন্তুর মতো। আমি অনেক হ্যান্ডসাম। আমি অনেক হ্যান্ডসাম। দেখেন, চেষ্টা করে দেখেন, try করে দেখেন। ট্রাই করে দেখি। জিনিসটা মোটামুটি জিনিসটা মোটামুটি মন্দ নাই। বসে এখানটায়, বসো। এইখানটাই বসো। আর ঘুরবেন না, আর ঘুরবেন না। তোমার সঙ্গে আমার কয়েকটা কথা বলবার আছে। স্বর্ণলতা দেবী, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা বলবার আছে। বলুন। বলুন। কাল ভোরে আমি চলে যাচ্ছি। কাল ভোরে আমি চলে যাচ্ছি। কেন? বাহ, বাহ, মাসির বিয়ে। মাসির বিয়েতে সে 7 দিন থেকে গেলাম, আরো বলছো? দাদু বলছিলেন, দাদু বলছিলেন? হ্যাঁ দাদু বলেছিলেন বৌভাতের পরের দিন চলে যাবে। জানো স্বর্ণলতা দেবী, দাদু বলেছিলেন বৌভাতের পরের দিনই চলে যাবে। তাছাড়া আগামী পরশু আমি বিদেশে যাব। আমার বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছাতে হবে না? কতদিন থাকবেন বিদেশে? কতদিন থাকবেন বিদেশে? বছর দিনে। এতদিন? এতদিন আমি তুমি না মানে আমি বলছিলাম না মানে আমি বলছিলাম এতদিন আপনার দাদু একা একা থাকবেন। আপনি দাদু এতদিন একা একা থাকবে? ভাবনা হবে না তার? তার ভাবনা হবে না তার? দাদু ভাববে, আর কেউ ভাববে না? বাহ, কি করে বলবো? তা আমি কি করে বলবো? আর কেউ ভাববে কিনা? আর কেউ ভাববে কিনা? আচ্ছা আচ্ছা শোনা, বলুন। বলুন। তোমার কাছে আমার কিছু পাওয়ার আছে। হ্যাঁ স্বর্ণলতা দেবী, তোমার কাছে কিছু পাওয়ার আছে। তোমার কাছে আমার কিছু পাওনা আছে না? আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে। পাবেন কি পাবেন আপনি? ভুলে গেলে? এরই মধ্যেই তুমি সবকিছু ভুলে গেলে? এই স্বর্ণলতা দেবী, তুমি আমাকে ভিজিট দিতে চেয়েছিলে না? আমি নেইনি। ও তাই বলুন। ও তাই বলুন। আমি কি টাকা সঙ্গে এনেছি? আমি কি টাকা সঙ্গে করে এনেছি? বাড়ি চলুন, আমি আপনার ভিজিটটা দিয়ে দেব। না, ভিজিট আমার এক্ষুনি চাই। কি আশ্চর্য! এখন আমি কোথায় পাবো টাকা? ইচ্ছে করলেই তুমি আমাকে ভিজিট দিয়ে দিতে পারো স্বর্ণলতা দেবী। রমেনদা? হয়নি সোনা। হয় নেই স্বর্ণলতা দেবী। আমার দাবি খুবই সামান্য। আমার দাবি খুবই সামান্য। এই নির্জন নদীর ঘাটে সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। ভাটার টানে মাঝিরা নৌকা বেয়ে চলেছে। বলাকারা ঝাঁক বেঁধে আপন আপন কুলোয় ফিরে যাচ্ছে। এই সুন্দর প্রকৃতিতে, সুন্দর পরিবেশে তোমার সুন্দর কণ্ঠে একটি গান আমাকে শুনিয়ে দাও স্বর্ণলতা দেবী।
অনির্বাচিত আনন্দে তুমি আমার মনটাকে ভরিয়ে ফেললে। একটা কথা বলবার জন্য স্বর্ণলতা দেবী, একটা কথা বলবার জন্য তোমাকে একটা কথা বলবার জন্য নির্জন নদীর এই নির্জন নদীর ঘাটে তোমাকে আমি নিয়ে এসেছি। বলুন। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই স্বর্ণলতা দেবী। কেন? আমি কি তোমার উপযুক্ত নই? রমেন দা, সে কথা না রমেন দা, তোমার আমার মধ্যে সামাজিক ব্যবধান অনেক বেশি। তোমার আর আমার মাঝে সাবধান অনেক ব্যবধান বেশি। আমরা করি, আমরা করি। আমার বাবার কোনোদিন সাধ্য হবে না আমার বাবার কোনদিন শান্ত হবে না সেই ব্যবধান মুছে ফেলবা। সেই ব্যবধান মুছে ফেলবার। বাস্তব স্বপ্ন আমি দেখি না রমেন দা। আমি অবস্থা স্বপ্ন দেখি না। যা হবে না, যা হবার নয়, যা হবে না, যা হবার নয়, তা আশা করে লাভ কি? তা আশা করে লাভ কি? আমি তো জানি, আমি তো জানি, আমি তো জানি রমেন দা। আমি তো চাই রমেন দা। আলিয়ার পিছনে ছুটে আলিয়ার পিছনে ছুটে তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না। তুমি হয়তো বা আমাকে বিশ্বাস করতে পারছো না স্বর্ণলতা দেবী। কি করে বিশ্বাস করব? তুমি লক্ষপতি ধনির আদরের দুলাল, তোমার লক্ষপতি ধনির আদরের দুলাল। আমার বাবা দিন ভিখারি, আমার বাবা দিন ভিখারি। তুমি ডাক্তার, তুমি ডাক্তার। আমার কোনো যোগ্যতাই নেই। আমার কোনো যোগ্যতাই নেই। আকাশের সঙ্গে মাটির পিছনের মিলন কোনোদিন হয় না। আকাশের সঙ্গে মাটির মিলন কোনোদিনই হয় না। রমেন দা, রমেন দা, কোনোদিন খানা ডোবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আসবে না। আর সাগর কোনোদিন সাগর কোনোদিন খানা ডোবার সঙ্গে খানা দেওয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আসবে না। সম্পত্তি স্থাপন করতে পারে না। আমি তা জানি। আমি তা জানি। আমি কি? আমি কি? তুমি বিশ্বাস করছো না? তুমি বিশ্বাস করছো না? তুমি বিশ্বাস করো স্বর্ণলতা দেবী? তোমাকে না পেলে আমার জীবনটা যে ব্যর্থ হয়ে যাবে। তোমাকে পাবার জন্য কত বন উপবন আমি ঘুরে বেরিয়েছি জানো স্বর্ণলতা দেবী। তোমাকে আমি না পেলে জীবনে আমি কোনোদিন বিয়েই করব না।